একটা অসহায় গরিব ঘরের মেয়ে শিয়া, আর তার বিপরীতে সমাজের উচ্চবিত্ত আসনধারী কিছু মানুষ জানোয়ার। একদিন শিয়ার সাথে ঘটে যায় এক অমানবিক ঘটনা। টানা 7 দিন ধর্ষণের শিকার হওয়ার পর জরাজীর্ণ অবস্থায় উদ্ধার করা হয় তাকে। ধর্ষণকারীদের সাজাও হয়, কিন্তু ওই ধর্ষণের ঘটনার পেছনে লুকিয়েছিল অন্য কোনো ঘটনা যা শিয়া কখনো জানায়নি। আজকের গল্পটা প্রতিটা মুহূর্তে আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে। শুধু মনে হবে শিয়া নামের এই মেয়েটার সাথে যা কিছু ঘটেছে তা যেন অন্য কোনো মেয়ের সাথে স্বপ্নেও কখনো না ঘটে। চলুন তবে গা শিউরে ওঠার মতো এই গল্পটা শুনে আসা যাক। গল্পের শুরুতে আমরা রাজস্থানের অত্যন্ত গ্রামের সাধারণ একটা পরিবারের 17 বছরের মেয়ে সিয়াকে দেখতে পাই। সিয়ারা এত গরিব যে তাদের বাসায় পাকা টয়লেট পর্যন্ত নেই, তাই তাদের প্রকৃতিটাকে সাড়া দিতে রাতের আঁধারে প্রায় বাইরে এসে কাজ শেষ করতে হয়। সিয়ার পরিবারে আছে মা, বাবা, দাদি, আদুরের একমাত্র ছোট ভাই সিরাজ। সিয়া প্রতিদিন রাতে ভাইকে গল্প শুনিয়ে ঘুম পাড়ায়। পরদিন সকালবেলা সিয়া তার সাইকেলে করে রান্নার জন্য শুকনো কাঠ নিয়ে আসে। সিয়ার বাবা অসুস্থ থাকায় তেমন কাজকর্ম করতে পারে না, সংসারের প্রায় কাজ তারই করতে হয়। বাড়ি ফিরে গম ভাঙানোর জন্য গমের বস্তাটা সাইকেলে বেঁধে নেয়। আর তার ছোট ভাই সিরাজকে স্কুলে নিয়ে যাওয়ার সময় সে ঠিকমতো সাইকেল চালাতে পারছে না, কারণ তার প্রচন্ড পেটে ব্যথা করছে। কষ্ট হওয়া সত্ত্বেও সে তার ভাইকে স্কুলে নামিয়ে দেওয়ার পর তার মনটা ভীষণ খারাপ হয়ে যায়, কারণ তার বয়সের সকল ছেলেমেয়েরা স্কুলে গিয়ে আনন্দ করে, অনেক সময় কাটায়, আর তার পরিবার এত গরিব ছিল যে তার কাছে স্কুলের নাম নেওয়াটাও যেন বিলাসিতা। তো গম ভাঙাতে যাওয়ার সময় হঠাৎ করে সাইকেলে চেন পড়ে যায়। সিয়া সাইকেল থেকে নেমে চেন ঠিক করতে থাকে। এমন সময় তার এলাকার 3টা বখা ছেলে তার দিকে এগিয়ে আসে। সিয়া দ্রুত সেখান থেকে চলে যায়। মূলত এই ছেলেরা তাকে প্রায় বিরক্ত করত, দেখা হলেই রাস্তাঘাটে বাজে বাজে মন্তব্য করত। আজও সেম। সিয়া সাইকেল দিয়ে চলে যেতে থাকলে এই 3টা বখাটে ছেলে বাইক নিয়ে তাকে তাড়া করে। যে ছেলেটা বাইক চালাচ্ছে তার নাম বচ্চন। সে আর তার পেছনের বন্ধুরা বেশ বাজে বাজে মন্তব্য করতে থাকে। এমন সময় সেখানে স্কুটি নিয়ে হাজির হয় মহেন্দ্র। সেই সুযোগে সিয়া সেখান থেকে চলে যায়। এই ভদ্রলোক পেশায় একজন উকিল, তিনি দিল্লিতে থাকেন। মহেন্দ্র যখন জিজ্ঞেস করে কি হচ্ছে, তোমরা কি করছিলে, তখন বচ্চন হেসে বলে, সিয়ার বস্তা থেকে গম পড়ে যাচ্ছিল, সেটাই বলছিলাম। তা তুমি কবে দিল্লি থেকে ফিরে যাচ্ছ? মহেন্দ্র বুঝতে পারে তারা মিথ্যা কথা বলছে। আসলে তারা তাকে ডিস্টার্ব করছিল, কারণ মহেন্দ্রর সাথে সিয়ার তার পরিবারের খুব ভালো সম্পর্ক। এদিকে সিয়ার মায়ের সাথে বটনের মা সুমন ইমেলের বাড়িতে সিয়ার চাকরির ব্যাপারে কথা বলে। সিয়ার মা বিরক্ত হয়ে বলে, মেয়ের বিয়ের বয়স হচ্ছে, তুমি বিয়ের কথা বলবে কি, এসেছো চাকরি নিয়ে কথা বলতে? সুমন বলে, বিয়ে তো হবেই, তার আগে চাকরি করলে তোমাদের পরিবারের একটু উপকার হয়, সেজন্যই বলছি। এসব কথা বলতে বলতে সিয়াদের বাড়ি চলে আসে। সিয়া বাড়ি ফিরলে তার মা দেখে বস্তার গম ভাঙানো হয়নি, আরো বেশ কিছু গম কম আছে। তাই সিয়ার মা তাকে ডেকে জিজ্ঞেস করে, তুই এতক্ষণ কোথায় ছিলি, গম ভাঙাসনি কেন, আর বাকি গম কোথায় ফেলেছিস? সিয়া কোনো কথা বলে না। এই মহিলার উপর বিষ লেগে যায় আর তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। মেয়ের এমন অভদ্রতা দেখে সিয়ার মা তাকে চড় মারে, তবুও আবারও তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। তো ওই দিন রাতে সিয়ার স্বাভাবিকভাবেই তার ভাইয়ের সাথে ঘুমিয়ে পড়ে। সকাল হতে সে কাউকে কিছু না জানিয়ে মহেন্দ্রে বাড়ি আসে আর তাকে বলে, দাদা, আমি দিল্লিতে চাচার বাড়ি যাব, আপনি আমার দিল্লি যাবার সব ব্যবস্থা করে দেন, আমার এখানে কোনো কিছুই ভালো লাগছে না। মহেন্দ্র সিয়ারের সব অদ্ভুত কথা শুনে বলে, কি হয়েছে আমাকে খুলে বলো, চাচিকে কিছু বলতে চাও আমাকে বলো, আমি বলে দেব। আমি কিছুদিন পর দিল্লি যাব, তুমি ওখানে গিয়ে কি করবে, ওখানে চাকরি করতে চাও আমাকে বলো, আমি একটা ব্যবস্থা করে দেব। ওখানে চাকরি পাওয়া এতটা সহজ নয়। সিয়া আবারও বলে, আপনাকে আমি কিভাবে বুঝাই, আমাকে কিছু টাকা দিন। মহেন্দ্র আবার বলে, এসব কি ছেলে মানুষ, তোমার বাসায় জানে তুমি এখানে এসেছো, এসব চিন্তা বাদ দিয়ে চুপচাপ বাড়ি যাও। মহেন্দ্র সিয়াকে এগিয়ে দিতে চায়, কিন্তু সিয়া একাই বেরিয়ে যায়। এরপর সে নদীর পাড়ে বসে থাকে আর কি যেন আনমনে ভাবতে থাকে। তারপর সিয়া সিদ্ধান্ত নেয় যে সে একাই দিল্লি যাবে, তাই সে বাস স্ট্যান্ডের দিকে হাঁটতে শুরু করে। এমন সময় বচ্চন এবং তার বন্ধুরা গাড়ি নিয়ে সিয়াকে তাড়া করে আর পেছন থেকে ডাকতে থাকে, গাড়ির হর্ন দেয়। সিয়া ভয় পেয়ে দৌড় দেয়, কিন্তু তাতে বেশাস কোনো লাভ হয় না। বচ্চন গাড়ি থামিয়ে সিয়াকে লাথি দিয়ে মাটিতে ফেলে দেয়। সিয়া বাঁচার জন্য ছটফট করতে থাকে আর শয়তানটা সিয়ার পা ধরে টেনে হিচড়ে জোর করে তার গাড়িতে তুলে নেয়। সিয়াকে গাড়িতে তুলে হাইওয়েতে নিয়ে যায়। তারা কোথায় যেন হারিয়ে যায়। এদিকে বিকেল হয়ে গেছে, সিয়া এখনো বাড়ি ফেরেনি। সিয়ার মা বাবা ভীষণ চিন্তা করছে। মহেন্দ্র তার পরিচিতদের কল করে সিয়ার খোঁজখবর নিচ্ছে, কিন্তু তারাও কোনো কিছুই বলতে পারে না। এমনকি দিল্লি যাওয়ার বাস স্ট্যান্ডেও তাকে দেখা যায়নি। 12 ঘন্টা পার হয়ে যায়, তবু সে চাচার বাড়িতে গিয়ে পৌঁছায়নি। এজন্য মহেন্দ্র পুলিশের কাছে গিয়ে ডায়েরি করতে যেতে যায়, কিন্তু সিয়ার মা নিষেধ করে বলে,
আরেকটু অপেক্ষা করি, হয়তো চলে আসবে। মহেন্দ্র বেশ টেনশন হয়, কারণ সে জানে সিয়াকে বখাটে ছেলেটা ডিস্টার্ব করত। তো এর পরের দিন তারা পুলিশ স্টেশনে আসে। মহেন্দ্র পুলিশকে বলে, স্যার আমরা এফআইআর করব, এনার মেয়ে গতকাল থেকে নিখোঁজ। ইন্সপেক্টর পান্ডে বলে, যার মেয়ে তাকে বলতে দাও। তখন সিয়ার বাবা বলে, ও আমাদের পরিবারের একজন উকিল। পুলিশ বলে, কিসের উকিল? একটু ঠাট্টা করে বিষয়টা উড়িয়ে দিয়ে তাদেরকে ভেতরে নিয়ে যায়। সব বিষয় খুলে বললে পুলিশ বলে, যুবতী মেয়ে, ফার্স্ট নিয়ে দেখো, হয়তো কারোর সাথে এফআইআর আছে, তাই চলে গেছে, 2-1 দিন পর ঠেকে ফিরে আসবে। আজকালকার মেয়েদের যে কি অবস্থা, ওরা পাড়ায় যৌবনের তাড়নায়, আর এদিকে ঘুম হারাম হয় আমাদের। মহেন্দ্র এসব কথা থামিয়ে বারবার তাকে এফআইআর লিখতে বললেও ইন্সপেক্টর পান্ডে বলে, চলে যাও, আমি শুনে রাখলাম, পরে লিখে নেব। তাদের সামনে কোনো এফআইআর লেখে না। এক পর্যায়ে তারা বাড়ি চলে আসে। আরও একটা রাত কেটে যায়। পরদিন সকালে মহেন্দ্র সিয়ার মাকে নিয়ে আবার থানায় আসে। মহেন্দ্র বলে, 2 দিন পার হয়ে গেল, সিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইন্সপেক্টর বলে, তোরা মেয়েকে চাস নাকি এফআইআর লেখাতে চাস? ওকে খুঁজতেই যাচ্ছি, বাড়ি যা, দেখছি কি করা যায়। আজও এফআইআর না লিখে এসব উল্টাপাল্টা বুঝিয়ে দেয়। পরদিন মহেন্দ্র আবারও থানায় যায়। গিয়ে দেখে ইন্সপেক্টর পান্ডে ভীষণ রেগে আছে। থানার ভেতরে 2 জন আসামিকে উত্তম মাধ্যম দিচ্ছে। এটা দেখে মহেন্দ্র ভয় পেয়ে কোনো কিছু বলে না, সেখান থেকে চলে আসে। দিন যাচ্ছে, রাত যাচ্ছে, সিয়াকে পাওয়া যাচ্ছে না, আর পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। সেই জন্য মহেন্দ্র এই ঘটনা লিখে ফেসবুকে একটা স্ট্যাটাস দেয়। পরদিন সকালে এখানকার স্থানীয় সাংবাদিক এসে মহেন্দ্রর সাথে কথা বলে, এই ঘটনার বিস্তারিত জেনে নেয়, আর তাদের সংবাদ পত্রিকার একটা কলামে এই ঘটনা প্রকাশ করে। পরের দিন সকালে এমএলএর চোখে নিউজটা পড়লে সে তার ভাই বিধায়ককে ডেকে বলে, এসব কি, এত বড় একটা ঘটনা ঘটে গেল আর তোমরা কিছু জানো না? সামনে নির্বাচন, আমি কোনো প্রকার ঝামেলা চাই না। এবং অফিসার পান্ডেকে ফোন করে ডেকে 48 ঘন্টার মধ্যে মেয়েকে খুঁজে বের করার নির্দেশ দেয়। পরের দিন পুলিশ পুরো ফোর্স নিয়ে বেরিয়ে পড়ে আর একটা পুরাতন বাড়ি ঘিরে ফেলে। বাড়ির ভিতরে গিয়ে 4 জনকে অ্যারেস্ট করে। এদিকে বচ্চন পুলিশকে দেখে জানালা দিয়ে লাফ দিয়ে কাদা পানিতে পড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তাতে বিশেষ কোনো লাভ হয় না। পুলিশ তাকে ধরে ফেলে। বচ্চন তখন পুলিশকে বলে, স্যার আপনারা জানেন আমি বিধায়কের হয়ে কাজ করি। পুলিশ তার এই কথা শুনে ঢাট্টি একটা চর মেরে গাড়িতে তুলে নেয়। সেখানে তারা সিয়াকেও পায়। ইন্সপেক্টর পান্ডে মহিলা কনস্টেবলকে বলে সিয়াকে তার ডেস্কে রাখা কিছু সাদা পেপারে তার টিপসই নিয়ে নিতে, এবং পান্ডের কথা মতো 2 জন মহিলা কনস্টেবল তাই করে, এবং সিয়াকে নিয়ে সাবান শ্যাম্পু দিয়ে খুব সুন্দরভাবে গোসল করায়। সিয়ার অন্য পোশাক বদলে দেয়। তখন একজন মহিলা কনস্টেবল তার মাথা আঁচকে দেয় আর খাবারেরও ব্যবস্থা করে দেয়। সিয়াকে খাবার খাইয়ে পরদিন সকালবেলায় সিয়াকে মেডিকেল চেক আপ করার জন্য হসপিটালে নিয়ে যায়। ডক্টর ইন্সপেক্টরের কথা মতো মেডিকেল রিপোর্ট তৈরি করে, আর এরপর সিয়াকে কোর্টে হাজির করা হয়। ম্যাজিস্ট্রেট সিয়াকে দেখে বলে, পুরো গোসল টোসল করিয়ে পরিপাটি করিয়ে সাজিয়ে নিয়ে এসেছেন, নিয়মের তোয়াক্কা আপনারা করেন না। মেডিকেল রাতে না করিয়ে সকালে কেন করিয়েছেন তা জানতে চাইলে পান্ডে বলে, ম্যাডাম পৌঁছাতে অনেক রাত হয়ে গিয়েছিল, যার কারণে সকালে মেডিকেল করিয়েছি। ম্যাজিস্ট্রেট আবারও বলে, কখন উদ্ধার করেছেন, সেখানে কয়দিন ছিল? অফিসার পান্ডে এগুলোর কোনো কিছুই ঠিকঠাক উত্তর দিতে পারে না। তখনই ম্যাজিস্ট্রেট বুঝতে পারে ইনভেস্টিগেট ভালোভাবে হয়নি, কোথাও কোনো ঘেপলা আছে, তাই সিয়াকে সামনে হাজির করতে বলে। এরপর ম্যাজিস্ট্রেট সিয়াকে বলে, তুমি কিছু খেয়েছো, স্টেটমেন্ট দিতে পারবে? সিয়া বেশ কিছুক্ষণ চুপচাপ করে বসে থাকে। তারপর বলে, 10 ফেব্রুয়ারি দিল্লি যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে যাচ্ছিলাম, তখন বচ্চনরা আমাকে জোর করে গাড়িতে তুলে নেয়। গাড়িতে তুলে নিয়ে আমাকে প্রচন্ড মারধর করে, আমার জামা কাপড় খুলে নেয়, আর তারপর আমি আর কিছুই জানি না, অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরলেই দেখতে পাই কোনো একটা ঘরে আমার 2 হাত শিকল দিয়ে বেঁধে উলঙ্গ করে রেখে দিয়েছে। আমি ব্যথায় অনেক চিৎকার চেঁচামেচি করতে থাকি, হাতের শিকল খোলার চেষ্টা করি কিন্তু পারি না। ওদের কাছে অনেক আগতি মিনতি করি আমাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু ওরা আমাকে ছাড়ে না। 3 দিন পর্যন্ত ওরা আমাকে কিছু খেতে দেয় না। ওরা 5 জন মিলে প্রতিদিন নেশা করে, আর এসে পালাক্রমে আমাকে ধর্ষণ করত, খারাপ খারাপ ভিডিও দেখাতো, আমার উপর অনেক অত্যাচার করেছে। আমি সবাইকে চিনি না, কখনো দেখিও নি। এভাবে এই 1 সপ্তাহ পর্যন্ত এমনভাবে চলেছে। ওরা আমাকে মেরে ফেলার হুমকি দিত, আমার ভাইকে মেরে ফেলার হুমকি দিত। আমার মনে হতো আমি আর বাঁচবো না। ফিয়ার এসব কথা শুনে ম্যাজিস্ট্রেট ভীষণ অবাক হয়ে যায়। মানুষ কতটা নরপশু হলে এমন হিংস্র হতে পারে। ফিয়া আবারও বলে, ওরা আমাকে পেশে থাকতো, ওই ঘরে আমি বাথরুম করতাম, ওদের ভিতর থেকে একটা ছেলে এসে সেটা পরিষ্কার করে ফেলতো। মাঝে মাঝে আমি প্রসাব করতে গেলে শুধু রক্তাই বের হতো। ফিয়ার মুখে এমন নির্মম অত্যাচারের কথা শুনে ম্যাজিস্ট্রেট সহ মহিলা কনস্টেবলদেরও গালা শুকিয়ে যায়। সিয়া কান্নায় ভেঙে পড়ে আর ম্যাজিস্ট্রেটের কাছে অনুরোধ করে আমাকে আমার বাবা মার কাছে ফিরিয়ে দেন। তো এরপর ম্যাজিস্ট্রেট আসামিদের থানায় রেখে ইনভেস্টিগেট করার নির্দেশনা দেন, আর সিয়াকে তার বাড়ির মানুষের কাছে ফিরিয়ে দেয়। সিয়া তার বাড়ির সবাইকে দেখে জড়িয়ে কান্না করতে থাকে। সবাই তাকে স্বাভাবিক জীবনে ফেরাতে চাইলেও সে কোনোভাবেই আর স্বাভাবিক হতে পারে না। তার মুখ থেকে হাসি নামের বস্তুটাই পুরোপুরি
উঠে গেছে। এদিকে ইন্সপেক্টর পান্ডে বিধায়ককে ফোন করে বলে, চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি সিয়াকে ওনার উপর থেকে ফেরত দিতে পারবো। আর যদি সিয়ার মুখ বোক দেখায় তাহলে বিধায়কের হুমকি দিয়ে পুলিশের 50 বছরের কেরিয়ার শেষ করে দেওয়ার ব্যাপারটা মাধব দেশে বিখ্যাত পত্রিকায় গত বছরের মতোই প্রকাশ করে ফেলবো, তখন আপনি আমাদের কিছুই করতে পারবেন না। তো এরপর বিধায়কে মনে হয় ইন্সপেক্টর পান্ডে চালক কলমে এত ভদ্র কেন। আপনি যেভাবে বলেছেন সমস্তটাই সেইভাবেই হচ্ছে। অন্যদিকে মহেন্দ্র দিল্লি ফিরে এসে তার কাজে ব্যস্ত হয়ে গেছে। তো যাই হোক, একদিন মিয়া রাতে তার মাকে বলে, আমার এখন কোনো কিছুই ভালো লাগে না, আমি চাচির কাছে দিল্লি যেতে চাই। পরদিন সকালে তার চাচার সাথে দিল্লি আসার সময় গাড়িতে তার গ্রামের ভাইয়ের সাথে কিছু হাসি খুশি মজার দিনগুলোর কথা মনে পড়তে থাকে। তার চাচার বাড়িতে এসে চাচিকে বলে, চাচি আমি তোমার সাথে এখানে থাকতে এসেছি। পরের দিন সকালে সিয়ার জন্য ওর চাচি কিছু ড্রেস কিনে নিয়ে আসে। বাইরে এসে ওর চাচা আর বাবা আলোচনা করে, মানসম্মানের তো আর কোনো কিছুই বাকি নেই, এবার মেয়ের বিয়ে কি করে দেবে। সিয়া চাচি বেরিয়ে এসে বলে, আস্তে কথা বলো, ভেতর থেকে সব শুনতে পাচ্ছে। এদিকে চাচার বাসায় সিয়া আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করে। মহেন্দ্র তার কাজে ব্যস্ত থাকে, আর অন্যদিকে ওই 5 জন বখাতে জামিনী জেল থেকে ছাড়া পেয়ে যায়। আসলে ইন্সপেক্টর পার্নি এমনভাবে কেসটাকে সাজিয়েছে যাতে এই 5 জন খুব সহজেই ছাড়া পায়। বচনরা জেল থেকে ছাড়া পাওয়া মাত্রই মহেন্দ্রর কাছে খবর চলে আসে, কিন্তু এটার জন্য মহেন্দ্র বেশ হতাশ হয়ে যায়, কারণ তারা এত জঘন্য কাজ করার পরেও তাদের কি করে জামিন হতে পারে। তো এদিকে আবার সিয়ার বাবা চাচা এই বিষয়টাকে এখানেই শেষ করতে চায়। তারা এই লড়াইটাকে আর সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আর চায় না। তারা বলে, মেয়ে মানুষ একই অঘটন, তারপর আমাদের এমন ক্ষমতাও নেই, তাদের সাথে বাড়াবাড়ি না করে এখানেই থেমে যাওয়াটাই ভালো। কিন্তু সিয়া ওই ভয়ঙ্কর দিনগুলোর কথা ভাবলে আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে। কখনোই সে ওই মুহূর্তগুলোর কথা ভুলতে পারে না। এখনো হিংস্র পশুদের অত্যাচারের কথা মনে করে রাতভর কান্না করে। এরপর একদিন সিয়ার চাচার কাছে এমএলএ ফোন করে বলে, যা হবার হয়ে গেছে, ছেলে মানুষ ভুল করে ফেলেছে, আমি বদনের সাথে সিয়ার বিয়ে দিতে চাই, আশা করি এতে ভালো কিছুই হবে। এইটা শোনার পর সিয়ার চাচা রাজি হয়ে যায়, কারণ তাকে এমএলএ একটু ভয় দেখায়। এই বিয়েতে রাজি না হলে তার পুরাতন অস্ত্র মামলায় তাকে আবারও ফাঁসিয়ে দেবে। অন্যদিকে সিয়া তার চাচিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে আর বলে, আমার সাথে যে এত বড় নৃশংসতা করতে পারে, তার সাথে তোমরা আমার বিয়ে দেওয়ার জন্য কি করে রাজি হলে। সিয়ার চাচি তাকে বোঝায়, চিন্তা করতে নিষেধ করে। সিয়া চাচি সকালে চাচাকে এই বিয়ের জন্য রাজি হতে নিষেধ করলে তখন চাচা বলে ওঠে, ওরা নিজ থেকে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতে চাচ্ছে, আর এটা করলে গ্রামের লোকেরও কথা বন্ধ হয়ে যাবে। আমরা গরিব মানুষ, শুধু শুধু ঝামেলা করে লাভ কি। অসহায় মানুষদের সাথে এমনটাই হয়, বুঝলেন, সারা জীবন রাগ পোয়ালরা অত্যাচার করে যাবে, আর খেটে খাওয়া মানুষগুলো অত্যাচারিত হয়ে যাবে। এটাই বর্তমান সমাজের নিয়ম, কোথাও সুষ্ঠু বিচার নেই। এরপর সিয়া মহেন্দ্রর কাছে ছুটে যায় আর বলে, ওরা এত বড় পাপ করে ওনাকে মুক্তি পেয়ে গেল। মহেন্দ্র তখন বলে, এখনকার সময় টাকার ক্ষমতা থাকলে অনেক কিছুই করা যায়, আমাদের হাতে আর কিছুই করার থাকে না। তবে এই লড়াই লড়তে গেলে আর মাত্র 2টো পথ খোলা আছে। এক, এসব অন্যায় অত্যাচার সহ্য করে চুপ করে থাকা, আর এক হলো হয় মারো নয় মরো, নিজের জীবন বাজিয়ে রেখে লড়াই করা। বলে, আমি লড়াই করতে প্রস্তুত, আমি ন্যায় বিচার চাই। মহেন্দ্র তাকে আবারও বোঝায়, এই লড়াইটা এতটা সহজ নয়, যেখানে তোমার পরিবারেই তোমাকে সাহায্য করতে রাজি হচ্ছে না। তবু সিয়া এই লড়াই করতে যায়। তখন মহেন্দ্র তার হাতে কাগজ কলম ধরিয়ে দিয়ে বলে, লেখো, তোমার সাথে যা কিছু হয়েছে সবকিছু লিখে দাও। সিয়া সারা রাত জেগে এই কাগজে সবকিছু লেখে। সিয়ার চাচা তাকে বোঝায়, তুমি যেটা করছো ভুল করছো, কারণ ওদের সাথে লড়াই করার মতো আমাদের ক্ষমতা বা টাকা কিছুই নেই। ভালো করে ভাবো, আমরা ন্যায় বিচার পেতে গিয়ে না নিজেরাই পুরোপুরি ধ্বংস হয়ে যাই। সিয়া তার কথায় নড়চড় করে না। মহেন্দ্র বাসে করে কোর্টে যাওয়ার সময় সেই লেখা পেপার মহেন্দ্রর হাতে দেয়। মহেন্দ্র পুরো পেপারগুলো ভালোভাবে পড়ে আর পুরোপুরি অবাক হয়ে যায়। সিয়াকে বলে, এসব কি লিখেছো? আমাকে তো আগে কখনো এসব কথা বলনি। তারপর সিয়া বলে, তুমি তো আমাকে সবকিছু লিখতে বললে, তাই লিখেছি। সেদিন সকালে আমি তোমার কাছে গিয়েছিলাম, মনে আছে নিশ্চয়ই। সেদিন বলতে সেদিন যে বাড়িতে এসে সিয়া তাকে দেখেছিল, সেটা ঠিক সেদিনই বলেনি আর কি। তারপর বাস থেকে নেমে মহেন্দ্র সিয়া কোর্টে যায়। সিয়ার লেখা স্টেটমেন্টের কপি এসপি, জজ, সিএম এর কাছে পাঠিয়ে দেওয়া হয়। এমন সময় মহেন্দ্র লক্ষ্য করে বিধায়কের লোক কোর্টে এসেছে, তাই সে দ্রুত সিয়াকে নিয়ে এখান থেকে চলে যায়। অন্য দিনে পুলিশ সিয়ার বাবাকে ধমকি ধামকি দিয়ে বাসা থেকে তুলে নিয়ে যায়, গিয়ে প্রচুর মারধর করে, আর আধমরা অবস্থায় গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে ফেলে রেখে যায়। আবার তারপর পরে পুলিশ এসে অস্ত্র মামলায় তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। সিয়ার বাবা এত আহত ছিল যে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেই সময় পুলিশ একটা
সাদা কাগজে সিয়ার বাবার থেকে টিপস নিয়ে নেয়। আবার সেই মুহূর্তেই সিয়ার বাবার একটা ভিডিও ভাইরাল হয়। সেখানে সে বলছে, আমাকে মিথ্যা মামলায় জোর করে পুলিশ ধরে এনে প্রচুর মারধর করছে। আর এই নিউজটা সংবাদ মাধ্যমে প্রচার হতেই চারিদিকে হইচই পড়ে যায়। এরপর পুলিশ সিয়ার পরিবারের বাকি সবার সাথে মহেন্দ্রকেও একটা গাড়িতে করে থানায় না নিয়ে একটা জায়গায় নিয়ে আসে। মূলত সিয়ার বাবা পুলিশের অত্যাচারে মারা গিয়েছে। আর পুলিশ বরাবরের মধ্যেই কোনো নিয়ম কানুনের তোয়াক্কা না করে সিয়ার পরিবারকে কোনো কিছু না জানিয়ে তার শেষ কার্য সম্পূর্ণ করে। সিয়ারা এই ঘটনা জানতে পেরে সেখানে এসে তার বাবার চিতার আগুন জ্বলতে দেখে। এটা দেখে সকলে চিৎকার করে কান্নাকাটি করতে থাকে। এমন অন্যায় দেখে মহেন্দ্র ফেসবুক লাইভে এসে সবকিছু আবারও প্রচার করে দেয়। পুলিশ কিভাবে তার পরিবারকে কোনো কিছু না জানিয়ে এইভাবে শেষ কাজ সম্পূর্ণ করেছে সেটাও বলে। এই ভিডিওটাও মিডিয়ার কাছে ছড়িয়ে পড়ে। এর পরের দিন এমএলএর কাছে মিডিয়ার লোকজন এসে হানা দেয় আর বলে, আপনার ভাই এই কাজটা করেছে। তখন এমএলএ সবার কাছে ভালোবাসার জন্য বলে, আমি এসবই কিছুই জানি না। তখন আরেকজন সাংবাদিক বলে ওঠে, এই কেসটা মুখ্যমন্ত্রীর নির্দেশে সিবিআই এর কাছে হস্তান্তর করা হয়েছে। এসব শোনার পর এমএলএ সাহেব পুরোপুরি চুপ হয়ে যায়, তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। এরপর সিবিআই তাদের তদন্ত শুরু করে। সিবিআই অফিসার সিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় আর বলে, তুমি 3টা পেপারে 3 রকম কথা কেন লিখেছো? পুলিশ একটা লিখেছে, প্রথমে ম্যাজিস্ট্রেটের কাছে তুমি একটা স্টেটমেন্ট দিয়েছো, সেটাতে বৎসনের কথা বলা আছে। আবার পরবর্তী যে স্টেটমেন্ট দিয়েছো সেখানে এমএলএ আর তার ভাই বিধায়কের নাম আছে। কোনটা সত্যি কোনটা মিথ্যে বলো। ঘটনাটি বুঝিয়ে বলি। সেদিন নতুন যে স্টেটমেন্ট লিখে বাসের ভেতরে মহেন্দ্রকে দিয়েছিল আর মহেন্দ্র অবাক হয়ে গিয়েছিল এই কথা আগে কখনো মহেন্দ্রকে বলেনি, সেই স্টেটমেন্টটি লেখা আছে এমএলএ ও তার ভাই বিধায়কের কথা। সিয়া ভয় পেয়ে সিবিআই কোনো প্রশ্নের উত্তর না দিয়ে দৌড়ে এসে বাইরে এসে তার মাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে। তখন মহেন্দ্র বাকি সবাইকে বুঝিয়ে আবারও তাকে ভেতরে পাঠায়। এবার মাও ভেতরে এসে বসেছে যাতে সে সাহস পায়। এদিকে ইন্সপেক্টর পান্ডের টিমকে সাসপেন্ড করে রাখা হয়। এরপর সিয়া সিবিআই এর সকল প্রশ্নের উত্তর দেয়, বলে ফেব্রুয়ারির 4 তারিখ রাত 9টায় এমএলএ চাকরি দেওয়ার কথা বলে আমাকে তার বাড়িতে ডেকে নেয়। বৎসনের মা সুমান আমাকে এমএলএ রুমে পাঠায়। আমি জিজ্ঞাসা করেছিলাম আমাকে এত রাতে কেন ডেকেছে। তখন সুমান বলে, এমএলএ দিনে ব্যস্ত থাকে, তাই রাতে তোকে আসতে বলেছে। আর চিন্তা করিস না, চাকরির একটা ব্যবস্থা হয়ে যাবে। আর তখন এমএলএ আমাকে ধর্ষণ করে। এই জন্যই সিয়া সুমানকে ওই দিন বাড়িতে থেকে রেগে গিয়ে বের হয়ে যেতে বলেছিল। আর ওই যে ওর ভাইকে স্কুলে দিতে গিয়ে যে পেটে ব্যথা করছিল, তাও ওই এমএলএ ধর্ষণ করার জন্যই। তাই তার মন খারাপও ছিল, কারণ সে কাউকে কোনো কিছু বলতে পারছিল না। চাকরির জন্য মা বাবাকে না জানিয়ে এমএলএর সাথে কথা বলতে গিয়েছিল, কিন্তু তার সাথে এমন ভয়ঙ্কর পরিণতি হবে সে কখনো কল্পনাও করেনি। এমনকি পরিবারকেও এমএলএর নাম বলা যাবে না। তো যাই হোক, সিয়ার মুখে সিবিআই এসব কথা শুনে নিস্তব্ধ হয়ে যায় আর মহেন্দ্রকে বলে, তুমি একজন উকিল মানুষ, এফআইআরটা ভালোভাবে করতে। তখন মহেন্দ্র বলে, স্যার, যেখানে আমাদের জুতো খুলে থানার ভেতরে যেতে হয়, আমাদের পেশা নিয়ে হাসি তামাশা করে, সেখানে আমাদের ন্যায় বিচারের জন্য এফআইআর লাগবে। এরপর নদীতে সিয়ার বাবার অস্থি বিসর্জন দেয়া হয়। ঠিক সেই সময় মহেন্দ্র সিয়ার উপর বিধায়কের লোকজন এলোপাথারে গুলি ছুটতে থাকে। মহেন্দ্র সিয়ার তার ভাইকে নিয়ে কোনো মতে একটা নৌকায় উঠে পালিয়ে যায়। এখানে তাদের প্রাণের ভয় আছে, তাই মহেন্দ্র তার মাকে জামাকাপড় গুছিয়ে নিয়ে তার মামার বাড়িতে চলে যেতে বলে। যেতে রাজি না হলে সে তার মাকে অনেক বুঝিয়ে শুনিয়ে পাঠিয়ে দেয়। পুলিশ বৎসনদের আবারও অ্যারেস্ট করে নিয়ে আসে। অন্যদিকে এমএলএ মহেন্দ্রকে কল করে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। মহেন্দ্রই সমস্ত কল রেকর্ড করে সিবিআইর হাতে তুলে দেয়। আবার সিয়ার চাচাকে পুলিশ পুরাতন নষ্ট মামলায় গ্রেফতার করে নেয়। এদিকে এমএলএ সিবিআই অফিসে স্টেটমেন্ট দিতে এসে জনগণের উদ্দেশ্যে বড় বড় ভাষণ দিচ্ছে। আমিও চাই সুষ্ঠু বিচার হোক, অপরাধীরা শাস্তি পাক, আমাদের সকলের উচিত আইনকে সাহায্য করা। আর তার এই ভাষণে জনগণ তার জয়ধ্বনি করছে। এমএলএ আটঘাট বেঁধে সিবিআই অফিসে এসেছিল তার উকিল নিয়ে, কিন্তু তেমন কোনো লাভ হয়নি। সিবিআই অফিসার আগে থেকেই তার 14 দিনের রিমান্ড মঞ্জুর করে রেখেছে। এরপরে এমএলএর উকিল থানা থেকে চলে যায় আর এমএলএ পুলিশের অতিথি হয়েই রয়ে যায়। আর এর জন্যই এমএলএর লোকজন ওই দিন রাতে মহেন্দ্রর বাড়িতে আগুন ধরিয়ে সবকিছু পুড়িয়ে দেয়। ন্যায় বিচার পেতে তাদেরকে সাহায্য করায় তাকে সর্বশান্ত হতে হয়। এর পরের দিন সিবিআই অফিসার আবারও জিয়ার বাড়িতে আসে আর সেদিন যেখানে এমএলএকে ধর্ষণ করেছিল সেখানে নিয়ে যেতে বলে। সিয়া তাদেরকে নিয়ে যায় এবং ডিএনএ ম্যাচ করার জন্য সেখান থেকে বেশ কিছু স্যাম্পল নিয়ে আসে। তার পরের দিন মহেন্দ্র একটা গাড়ির ব্যবস্থা করে সিয়াদের পরিবারকে দিল্লি পাঠিয়ে দেয়। তখন গাড়িতে সিয়ার চাচি কাঁদতে কাঁদতে বলে, হয়তো আমাদের আর কারোর বাঁচা হবে না, সিয়ার চাচাকেও হয়তো মেরে ফেলবে। মহেন্দ্র তাদের সান্ত্বনা দিয়ে বলে, এত সহজে ভেঙে পড়বেন না, আমরা ন্যায় বিচার পাবো, ভরসা রাখুন। তখন সিয়া বলে, এমন ন্যায় পেয়ে কি লাভ, যদি সেই ন্যায় পাওয়ার জন্য আমরা সবাই বেঁচেই না থাকি, আমাদের জীবন দিতে হয়। সেই মুহূর্তে একটা চলন্ত ট্রাক এসে ধাক্কা দেয়। সিয়াদের গাড়ি উল্টে পুড়ে গিয়ে পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়। ঘটনাস্থলে মহেন্দ্র, সিয়ার চাচি, সিয়ার মা মারা যায়। সিয়াকে গুরুতর আহত অবস্থায় হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সিয়া আর বেঁচে থাকার মতো
মতো বেঁচে নেই। আইসিইউতে শুধুমাত্র তার নিথর দেহটাই জীবিত পড়ে আছে, তার কথা বলার শক্তি পর্যন্ত নেই। সিয়ার ভাই তাকে দেখতে এসেছে আর বাইরে দাদি অপেক্ষা করছে। অন্যদিকে সিবিআই এখন পর্যন্ত তাদের তদন্ত চালিয়ে যাচ্ছে। নিজের জন্য ন্যায় বিচার চাওয়াটাই তার জীবনের কাল হয়ে দাঁড়ায়। আজকের গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যাকে তাকে বিশ্বাস করবেন না। তো আবারও ফিরবো নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।